গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের অঙ্কগুলোকে করে নেব। আমরা দেখে নেব পরপর একের দাগের যে চারটি অঙ্ক আছে তাদের প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরটি কি হবে সেটাকে জেনে নেব। প্রথম যে কোশ্চেনটি আছে একের 1 নম্বরে রয়েছে a প্রপোর্শনাল টু বি, a প্রপোর্শনাল বি, ঠিক আছে, a প্রপোর্শনাল বি হলে পরে নিচে যে চারটি অপশন আছে তার মধ্যে কোনটি হবে। আচ্ছা, আমরা যদি এই প্রপোর্শনাল চিহ্নটাকে উঠাতে হয় তাহলে আমাদের কি করতে হবে, একটা ভেদ ধ্রুবক ধরতে হবে। তাহলে আমরা বা অল লিখতে পারি a ইকুয়ালস টু কি বি কে হলো এখানে কি ভেদ ধ্রুবক। তাহলে কে কি, কে হলো ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এগুলো তোমাদের লিখতে হবে না, আমি অঙ্কটি তোমাদের হচ্ছে পুরোটা করে দিচ্ছি যাতে অন্য বড় অঙ্কগুলোতে যখন তোমরা পাবে সেই অনুযায়ী তোমরা সলভ করতে পারবে। তোমরা ওখানে উত্তরের অপশন দেখলেই তোমাদের হয়ে যাবে। দেখো এবার কি উত্তরের অপশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বারটাতে কি আছে, আমরা যদি এ কে হোল স্কয়ার করি তাহলে কি হবে, বি কে কেও হোল স্কয়ার করতে হবে, ঠিক আছে। তার মানে কি, বা a স্কয়ার ইকুয়ালস টু বি স্কয়ার কে স্কয়ার ইনটু কে স্কয়ার, তাই আসবে। যদি এখান থেকে আমরা কি করি, এই ভেদ ধ্রুবকটিকে উঠিয়ে দিই তাহলে আমাদের কি রকম আসবে, আমাদের আসবে a স্কয়ার প্রপোর্শনাল টু বি স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের কত নাম্বার দাগের অপশনটি মিলছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ডি নাম্বার দাগে যে অপশনটি আছে সেটি মিলে গেল। তাহলে a প্রপোর্শনাল টু b থাকলে পরে তাহলে কি হবে, a স্কয়ার প্রপোর্শনাল টু b স্কয়ার, এটি হবে উত্তর। তারপর আমরা একের 2 নাম্বার অঙ্কটিকে দেখে নেব। এগুলো যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন তাই তোমাদের করতে হবে না, তোমরা দেখেই এটা বুঝতে পারবে। আমি তোমাদের বোঝার পুরোপুরি সুবিধার্থে আমি পুরো অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। একের 2 নাম্বারটিতে কি রয়েছে, 2 নাম্বারটিতে রয়েছে এ এবং বি কি করেছে, ব্যবসা শুরু করেছে, ঠিক আছে। আমরা লিখে নিই এ এবং বি ব্যবসা শুরু করেছে। এ কি করেছে, 1000 টাকা দিয়ে 9 মাসের জন্য কি করেছে, 1000 টাকা দিয়েছে কি 9 মাসের জন্য। তাহলে এর টাকা 1000 ইনটু 9, এটা আমরা মূলধনের অনুপাতটা বের করে নেব। আচ্ছা, বি এর কি বলেছে, বি এর 6 মাসের জন্য ব্যবসায় কিছু টাকা নিয়োজিত করেছে, কিন্তু বি এর কত টাকা দিয়েছে সেটা উল্লেখ করা নেই। ধরি বি এক্স টাকা দিয়েছে, কয় মাসের জন্য খেটেছে, সেটা খেটেছে হচ্ছে 6 মাসের জন্য। তাহলে এ এর ব্যবসার মূলধন এবং বি এর ব্যবসার মূলধনের অনুপাতটা আমরা বের করে নিই। তাহলে কি হবে, যদি আমরা কাটি 3 দিয়ে তাহলে কি হবে, 3 দুগুণে 6, 3 তিরিখে 9 হলো। আবার 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে কত হবে 500। তাহলে এদিকে কত পেলাম, এ ও বি এর মূলধন অনুপাত হবে চলো 1500 ইস টু কত, এখানে হবে হলো 3 তিরিখে 9, 3 দুগুণে 6, এখানে থাকবে শুধু x। তাহলে হয়ে গেল এখানে এ এবং বি এর মূলধন অনুপাত। তারপরে কি বলেছে, ব্যবসায় মোট লাভ হয়েছে 600 টাকা আর বি তার মধ্যে কত টাকা পেয়েছে 400 টাকা। তাহলে বি এর মূলধন অনুপাত কত হবে, বি এর মূলধনটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে কি 600 টাকার মধ্যে বি কত টাকা পেয়েছে 400 টাকা, মানে বি এর লাভ্যাংশ কত 400 টাকা, ঠিক আছে। লভ্যাংশ কি করে বের করব, আমরা যে মোট লাভ তার সাথে ইনটু করব। কি ইনটু করব, এই এ ও বি এর মূলধনের অনুপাতের বি এর ভাগহারটা, বি কত x, তাহলে উপরে x লিখবো, নিচে কি লিখবো মোট মূলধন, ঠিক আছে। অনুপাতের থেকে কি করব 1500 প্লাস x হলো। দেখো আমরা একটু কাটাকাটি করতে পারি, এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য, এখান থেকে কাটতে পারি 2 দুগুণ 4, এখান থেকে কাটতে পারি 3 দুগুণ 6। তাহলে উপরে কি থাকলো, উপরে থাকলো হলো আমাদের 3x, নিচে থাকলো কত 1500 প্লাস x ইকুয়ালস টু 2। এবার যদি আমি এই ক্যালকুলেশনটা তোমাদের দেখিয়ে দিই, আমি সাইডে তোমাদের করে দেখাচ্ছি যাতে কি সুবিধা হয়। দেখো কিভাবে আমরা কোণাকুণি গুণ করতে পারি, 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে 3x কে গুণ করলে হবে 3x ইকুয়ালস টু, এই 2 দিয়ে যখন কি গুণ করব তাহলে কি 1500 কে 2 দিয়ে গুণ করলে হবে 3000 প্লাস কি আছে 2 এর সাথে x গুণ করলে হবে 2x, ঠিক আছে। এবার কি করতে পারি, বা x গুলোকে একদিকে আনতে পারি, এখানে 3x মাইনাস 2x ইকুয়ালস টু কত হবে 3000। সুতরাং x সমান সমান কত হবে 3000। এটা হলো b এর, যে b কে আমরা ধরেছিলাম সেক্ষেত্রে b এর কত ধরেছিলাম x ধরেছিলাম, ঠিক আছে। সেই x এর এই x এর ভ্যালুটা পেয়ে গেলাম, মানে b এর মূলধনটা পেয়ে গেলাম। তাহলে b এর মূলধন 3000, কত নাম্বার অপশন আছে তোমাদের আছে হচ্ছে অপশন নাম্বার বি।
তাহলে তোমরা যদি বি নাম্বার অপশনটা পুট করে দাও তাহলে বেরিয়ে যাবে। এবং হচ্ছে হলো তোমাদের কিভাবে সলভ করতে হবে তার কপিটা আমি তোমাদের দেখালাম। এরপরে আমরা 1-এর 3 নাম্বার দাগের অঙ্কটিকে দেখে নেব। 1-এর 3 নাম্বার দাগে কি অঙ্ক রয়েছে সেটাকে একবার দেখে নিয়ে প্রশ্নটি করে নিয়ে আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি। 1-এর 3 নাম্বার, 1-এর 3 নাম্বারে রয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি ও 4 সেমি। দুটা বৃত্ত রয়েছে যাদের একটির ব্যাসার্ধ 7 সেমি, একটির ব্যাসার্ধ 4 সেমি, এবং কি করেছে, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। অন্তঃস্পর্শ মানে কি, ভিতরের দিকে স্পর্শ। আমি মোটামুটি তোমাদের দেখানোর চেষ্টা করছি। অন্তঃস্পর্শ মানে মোটামুটি এরকম, মানে ভিতরের দিকে স্পর্শ হলো। এটা মনে করো বড় বৃত্তের ব্যাসার্ধ, যেটা কি 7 এর কথা বলেছে, এবং ছোট বৃত্তের ব্যাসার্ধ মনে করো এখান থেকে, এটা কত দেওয়া রয়েছে, 4। ঠিক আছে, এটা কত রয়েছে, 4। তাহলে এখান থেকে এতটুকু হলো 7, এটা হলো এখান থেকে এতটুকু হলো 4। তাহলে বলেছে কি, বলেছে আমাদের বলেছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তো এখান থেকে এতটুকু পর্যন্ত টোটালটা 7 আর এই জায়গাটা 4। তাহলে কি এখান থেকে এতটুকুর ভ্যালু কত, বৃত্ত দুটির কেন্দ্রের দূরত্ব কত, তাহলে 3। 3 কি হবে, 3 হবে হলো আমাদের 3 সেমি। তাহলে তোমাদের কত নাম্বার অপশনটি হবে, তোমাদের হয়ে যাবে এখানে হলো আমাদের ডি নাম্বার অপশনটি। তাহলে 1-এর 3 হবে তোমাদের ডি নাম্বার অপশনটি, 3 সেমি। ক্লিয়ার? এরপরে আমরা 1-এর 4 নাম্বার দাগের অঙ্কটিকে দেখে নেব। 1-এর 4 নম্বরে কি বলা রয়েছে, 1-এর 4 নম্বরে বলা রয়েছে r/2 একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই r কিউব। এই r মানে হলো ব্যাসার্ধ, r মানে কি, r মানে হলো ব্যাসার্ধ। তাহলে লিখি 4/3 আসলো ইনটু পাই, পাই বসলো ইনটু r কিউব। এখানে r এর ভ্যালু কত দেওয়া আছে, বলছে r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট। এখানে ব্যাসার্ধ বলতে বলা হয়েছে r/2, তাহলে এখানে এই r বলতে কি ব্যাসার্ধ। আচ্ছা, এখানে প্রশ্নে যে ব্যাসার্ধ দেওয়া রয়েছে সেটা কত, r/2। আর আমাদের সূত্র অনুযায়ী কি, 4/3 পাই ইনটু কি হবে, ব্যাসার্ধের কিউব। ঠিক আছে, এখানে এই ব্যাসার্ধ মানে সূত্র অনুযায়ী, এই r মানে হলো সূত্রের r মানে ব্যাসার্ধ। আর এখানে আমাদের প্রশ্নে যে r দেওয়া ছিল সেটা কত, r/2 মানে ব্যাসার্ধ দেওয়া ছিল r/2। তাহলে হয়ে গেল, আমরা যদি অঙ্কটিকে সলভ করি তাহলে কি হবে, 4/3 ইনটু পাই ইনটু r কিউব, লিখে দিই r কিউব। আর নিচে কত, 2 কিউব। এই কিউবটা কি r এর উপরে হবে, 2 এর উপরে হবে, কত হবে 8। এবার কি 4 দ্বিগুণে 8 হলো। তাহলে কি থাকলো, তাহলে থাকলো হলো পাই r কিউব বাই নিচে কত থাকলো, 3 দুগুণ 6। দেখি আমাদের কত নাম্বার অপশন আছে, এরকম আমাদের অপশন আছে 1/6 পাই r কিউব। এটাকে লিখতে পারি, দেখো এটাকে লেখা যায় 1/6, কারণ নিচে 6 আছে তো উপরে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1/6 পাই r কিউব। ব্যাস বসে গেল। তাহলে তোমাদের এটা কত নাম্বার অপশনটি হলো, আমাদের এটা হয়ে গেল হলো ডি নাম্বার অপশনটি। তাহলে আমাদের কত, ডি নাম্বার দাগে যে অপশনটি আছে সেটি আমাদের হয়ে গেল, এবং তার সলভিংটা আমরা দেখে নিলাম। এখানে আমাদের 1-এর দাগে যে 4টি অঙ্ক ছিল সেটাকে কমপ্লিট করে নিলাম। এরপরে আমরা কি করব, 2-এর দাগে যে অঙ্কগুলো আছে সত্য মিথ্যা, সেইগুলোকে আমরা সলভ করে নেব। এখানে 2-এর দাগের প্রথম অঙ্কটিতে কি বলা রয়েছে, 2-এর দাগের প্রথম অঙ্কটিতে বলা রয়েছে দুটি সদৃশকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম। না, দুটি সদৃশকোণী ত্রিভুজ কখনোই সর্বসম হতে পারে না, বরং দুটি সর্বসম ত্রিভুজ কি হতে পারে, সদৃশকোণী ত্রিভুজ হতে পারে। তাহলে এটা কি দেওয়া আছে, ভুল দেওয়া রয়েছে, তাই এটা কি ফলস। 2 নাম্বার, 2-এর 2 নাম্বার অঙ্কটি, 2-এর 2 নাম্বার অঙ্কটি কি আছে, 2-এর 2 নাম্বার অঙ্কটিতে বলা রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুদ্বয়। আচ্ছা, চিত্র এঁকে আমরা মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করি। একটি লম্ববৃত্তাকার শঙ্কু, এরকম। এবার লম্ববৃত্তাকার শঙ্কুর এই জায়গাটা হলো ব্যাসার্ধ, আমরা যেটা ব্যাসার্ধ। আর কি দেওয়া আছে,
আর দেওয়া আছে হচ্ছে হলো উচ্চতা। উচ্চতা বলতে আমরা এরকম ভাবে বুঝে নেব, তাহলে এটা হলো ব্যাসার্ধ, এটা হলো উচ্চতা, মানে এটা ব্যাসার্ধ মানে আর, এটা উচ্চতা মানে এইচ, আর এটা হলো তির্যক উচ্চতা মানে এল। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে, একটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে, তাই না? 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এই 90 ডিগ্রি কোণ তৈরি করা মানে কি, এটা কি সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, কিন্তু এখানে বলেছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহু দ্বয়, অবশ্যই না। তাহলে তির্যক উচ্চতা এই অনুযায়ী কি হয়, এটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে, সেক্ষেত্রে কি হবে, এটা ভুল হবে, মানে সমকোণী ত্রিভুজ হতো, কিন্তু এরা বলেছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তার মানে কি 2 এর উত্তরটাও আমাদের কি আছে, ভুল। এরপর আমরা 3 এর প্রশ্নটিকে দেখে নেব। 3 এর দাগে কি বলা রয়েছে, একটি অংশীদারি কারবারে, অংশীদারি ব্যবসায়, অংশীদারি মানে পার্টনারশিপ, মানে একসাথে 2 জন বা 3 জন বা তারও বেশি সংখ্যক বন্ধু বা ক্যান্ডিডেট মিলে কি করা যায়, ব্যবসা শুরু করা যায়, সেরকম অংশীদারি কারবার। আচ্ছা, কি আছে, প্রীতম, নিরাজ ও তথা কি আছে, মূলধনের অনুপাত কত দেওয়া আছে, 1/2 দেওয়া আছে, এটা কার আছে, এটা আছে প্রীতমের। তারপর দ্বিতীয় জনে কত আছে, 1/3 দেওয়া রয়েছে, 1/3। তারপরে তৃতীয় জনে কত রয়েছে, 1/4, এবং তাদের মধ্যে অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, এটা কিসের অনুপাত, মূলধনের অনুপাত, ব্যবসায়ীতে তারা মূলধন নিয়োগ করেছিল তার অনুপাত। এবং এখান থেকে আমাদের লাভের অনুপাতটা বের করতে হবে। এই লাভের অনুপাত বের করার জন্য আমাদের কি করতে হবে, এই যে নিচের যে সংখ্যাগুলো রয়েছে বা এই ভগ্নাংশযুক্ত সংখ্যা, আমাদের কি একটা লসাগু বের করতে হবে। 2, 3, 4 এর লসাগু হলো 12। 2, 3, 4 এর লসাগু কি করে পেলাম, 12। 2 এর টেবিলে তুমি নামতা গোনা শুরু করবে, টেবিলটা গুনবে, দেখবে যে 12 পাবে। 3 এর টেবিলেও 12 পাবে, 4 এর টেবিলেও 12 পাবে, তাই কি হবে, এলসিএম কত হবে, 12। আমরা কি করব, এই যে মূলধনের অনুপাতটা ছিল তাকে কি করব, এলসিএম কে গুণ করে দেব প্রত্যেকটাকে। এই গুণ করাতে কি সুবিধা হবে, নিচের যে হরটা আছে সেটা কি কাটা চলে যাবে। তা 2 দিয়ে কাটলে কত হবে, 6 হবে এখানে, 2 দিয়ে কাটলে কত হবে, 4 হবে এখানে, 2 দিয়ে কাটলে হবে এখানে 3। তাহলে আমরা কি পেলাম, 6:4:3। কিন্তু আমাদের উত্তরে অপশনে কি রয়েছে, উত্তরে অপশনে রয়েছে হলো 3:4:6, তার মানে ভুল রয়েছে। তাহলে এই 3 এর উত্তরও কি হবে, ফলস। এরপর আমরা 2 এর 4 নাম্বার দাগে যে অঙ্কটি দেওয়া রয়েছে সেই অঙ্কটিকে দেখে নেব, এবং তার কি সহজে বা কতটা সহজে আমরা এর উত্তরটিকে পেতে পারি সেই বিষয়টিতে আমরা চলে যাব। আচ্ছা, কি দেওয়া আছে, বলছে a proportional 1/b, a proportional 1/b। আরেকটা কি দেওয়া রয়েছে, আরেকটা দেওয়া রয়েছে b proportional 1/c। যদি a proportional 1/b হয় এবং b proportional 1/c হয়, তবে কি বলছে, a proportional হয় 1/c, তবে কি হয়, a proportional হয় 1/c। এটা হয় কিনা সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, আমরা এটা দেখে নিই, কি করি, আমরা এখানে বা লিখি, এই প্রপোর্শনাল চিহ্নটাকে উঠিয়ে আমরা কি করব, একটা ভেদ ধ্রুবকের সাহায্য নিয়ে কি করি, আমরা মানটাকে বের করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে ভেদ ধ্রুবকটা, এই প্রপোর্শনাল চিহ্নটাকে উঠাতে গেলে কি হবে, ইকুয়ালস টু বলবে, আর কি আছে, একটা ভেদ ধ্রুবক বলবে। এখানে মনে করো ভেদ ধ্রুবকটা হলো k1 নিয়ে নিই, k1/b। আচ্ছা, আর এখানে কি হবে, b ইকুয়ালস টু কি হবে, k2/c হলো। এবার দেখো আমরা এখানে দেখো, এখানে কি পেয়ে গেলাম, b এর ভ্যালুটা পেয়ে গেলাম, তাই না, b মানে কত, k2/c। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এটা শর্ট কোশ্চেন তাই এখানে লেখার আমরা লিখবো না যে k1 আর k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, বা লিখবো হলো a ইকুয়ালস টু, এখানে k1 টা k1, b এর জায়গায় কি লিখবো, এই k2/c, k2/c হলো। এবার যদি আমরা করি a ইকুয়ালস টু k1 ইনটু কত হবে, c/k2। এবার দেখো, এই যে k1 আর k2 এরা কি ছিল, অশূন্য ভেদ ধ্রুবক ছিল, আর ভেদ ধ্রুবক গুলো যদি উঠিয়ে দেই তখন কি হবে, আমাদের প্রপোর্শনাল চিহ্নটি চলে আসবে এখানে, তাহলে a প্রপোর্শনাল কি হবে, c আসবে। কিন্তু আমাদের কি তা ছিল না, আমাদের তা ছিল না, আমাদের কি ছিল, a প্রপোর্শনাল 1/c। তার মানে কি, এই উত্তরটিও মানে এই তথ্যটিও আমাদের ভুল দেওয়া ছিল। তাহলে তথ্য অনুযায়ী সঠিক উত্তর কি হওয়া উচিত ছিল, a প্রপোর্শনাল c হওয়া উচিত ছিল। তাহলে আমরা 2 এর দাগে যে 4টি অঙ্ক ছিল সেই 4টি অঙ্ক আমরা কি করে নিলাম, সলভ করে নিলাম। এরপরে আমরা 3 এর দাগের অঙ্কগুলোতে এগিয়ে যাব।
এবং দেখে নেব খুব সহজে কি হবে সেই অঙ্কগুলোকে সলভ করা। তিনের দাগের প্রথম প্রশ্নটি কি রয়েছে? তিনের দাগের প্রথম প্রশ্নটি রয়েছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা যায় তবে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তিনের 1 নম্বরের প্রশ্ন ছিল যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করবে। আচ্ছা, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফলটা কি হবে, বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে, কত হবে? আচ্ছা, তাহলে চলো আমরা ধরি, মনে করো গোলকের ব্যাসার্ধ হলো আর, গোলকের ব্যাসার্ধ কত? আর বা আর একক হলো। এবার সেক্ষেত্রে আমাদের কি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কয়ার। 4 পাই আর মানে কি ব্যাসার্ধ, তাহলে কি হবে? আর স্কয়ার পেয়ে গেলাম। এবার বলছে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, ব্যাসার্ধ দ্বিগুণ হলে কি পাবো? ব্যাসার্ধ দ্বিগুণ হলে এটা 2r হয়ে যাবে। সেই ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 4 সূত্র অনুযায়ী 4 পাই আর স্কয়ার। আর মানে কত? এই ক্ষেত্রে আর মানে হলো 2r, তাহলে 2r হোল স্কয়ার। এটা কত হবে? তাহলে 4 পাই কি হবে? এটা 2 দুগুণে কত? 2 স্কয়ার মানে 4 আর এদিকে আর স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রশ্নটা কি বলেছে, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কতটা হবে। আচ্ছা, 4 ইনটু এটা কি লিখতে পারি? 4 পাই আর স্কয়ার। এইটা হলো বক্রতলের ক্ষেত্রফল। এটা বক্রতলের ক্ষেত্রফলের কতটুকু হচ্ছে? 4 গুণ হচ্ছে। যখন ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে কি করব, আমরা দ্বিগুণ করব, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে? 4 গুণ হয়ে যাবে। এটা হলো 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ারে কত গুণ হচ্ছে? 4 গুণ। আর এই 4টা পেলাম কি করে? এই যে এখানে ছিল 4 পাই ইনটু 2r যে হোল স্কয়ার, সেটা ক্যালকুলেট করে আমরা 4 পাই আর স্কয়ারটাকে আলাদা করলাম, 4টাকে আলাদা রাখলাম। তাহলে 4 পাই আর স্কয়ারের কত গুণ সেটাকে বের করার জন্য আমরা এইভাবে করলাম। তাহলে এটার উত্তর আমরা কত পেয়ে যাব? আমরা পেয়ে যাব ক্ষেত্রফলটা হবে 4 গুণ। তাহলে আমাদের 3-এর 1 নাম্বারটা হয়ে গেল। এরপরে 3-এর 2 নাম্বার দাগে যে অঙ্কটি আছে সেটার দিকে আমরা অগ্রসর হব। 3-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো হলো তোমাদের শূন্যস্থান পূরণ। আচ্ছা, তাহলে 3-এর 2 নাম্বারে কি দেখতে পাচ্ছি যে হলো একটি ব্যবসায় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে কি করেছিল? দিয়েছিল। একটি ব্যবসার মধ্যে শোভা কি করেছিল? মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছিল এবং প্রিয়া দিয়েছিল মাসুদের 2.5 গুণ টাকা। এবার আমাদের বের করতে বলেছে মাসুদ, শোভা ও প্রিয়ার মূলধনের অনুপাত। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কাকে ধরে নিব? আমরা ধরে নিই মাসুদ। মাসুদ মাসুদ কত টাকা দিয়েছিল? মনে করি x টাকা দিয়েছিল, হলো x টাকা দিয়েছিল। তারপর কি বলেছে? শোভা কি করেছে? মাসুদের 1.5 গুণ। তাহলে শোভা কত দিয়েছে? মাসুদের 1.5 গুণ, x ইন্টু 1/2। তাহলে কত হবে? এটা করলে 2 অক্ষে 2 জায়গায় 3, 3/2, তার মানে হলো 3x/2 টাকা। আমি এগুলো লিখছি না, যেহেতু শর্ট কোশ্চেন, তাই আমি তোমাদের কি করছি, যত তাড়াতাড়ি সম্ভব বুঝিয়ে করে দেওয়া যায় সেই অনুযায়ী করার চেষ্টা করছি। এবং তৃতীয়তে কি বলা রয়েছে? প্রিয়া মাসুদের 2.5 গুণ টাকা দেয়। প্রিয়া কি করে? প্রিয়া মাসুদের 2.5 গুণ। মাসুদ মানে x, যে টাকা দিয়েছিল x টাকা, তার 2.5 গুণ। 2 পূর্ণ 2.5 গুণ, হ্যাঁ ঠিকই আছে, 2.5 গুণ 2 পূর্ণ 1/2। তাহলে কত হবে? 2 দুগুণে 4, 1 5, 5/2, তার মানে কি হবে? 5x/2। এবার আমাদের কি বলেছে? এবার আমাদের বলেছে মাসুদ, শোভা ও প্রিয়ার মূলধনের অনুপাত। ঠিক আছে, মাসুদ কত? x। শোভা কত? শোভা হচ্ছে 3x/2। আর প্রিয়া কত? প্রিয়া হলো 5x/2। তোমাদের এটা বোঝানোর জন্য আমি বোর্ডের কিছুটা অংশ মুছে দিচ্ছি। এটা আমরা পেয়ে গেলাম। প্রথমে পেয়ে গেলাম কাকে? প্রথমে পেয়ে গেলাম আমরা মাসুদকে, তারপরে কাকে? শোভাকে, তারপরে প্রিয়াকে। এবার আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে হলো মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত বের করার জন্য আমরা কি করব? এই যে নিচের হরটি আছে সেই হরটিকে কাটার জন্য কি করব? আমরা প্রত্যেককে 2 দিয়ে গুণ করে দিই। তাহলে কি হবে? এই নিচের 2 এই নিচের 2 কাটা যাবে, উপরের 2 কাটা যাবে, উপর নিচে।
এবং দেখো প্রত্যেকের থেকে কি হবে x x x কাটা যাবে, তাহলে কি থাকলো এখানে থাকলো 2:3:5 2:3:5। তাহলে কি হবে শোভা মাসুদ শোভা ও প্রিয়ার মূলধন অনুপাত হবে চলো 2:3:5। এটাই তোমাদের কি হবে 3-এর 2 নাম্বার দাগে যে উত্তরটি আছে সেটা এখানে হয়ে যাবে। এরপরে কি করব আমরা 3-এর 3 নাম্বার দাগের যে প্রশ্নটি আছে সেটাকে সলভ করব। 3-এর 3 নাম্বারটা কি বলা রয়েছে, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। আচ্ছা বহিঃস্পর্শ মানে কি, বাইরে স্পর্শ করা। আমরা আগে একটা অঙ্কতে করেছি শর্ট কোশ্চেনে অন্তঃস্পর্শ করে, এখন বলেছে বহিঃস্পর্শ করে। কোন বিন্দুতে করে, এই যে এই জায়গাটার নাম হলো মনে করো এ, ঠিক আছে, এ বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবং বলেছে যে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক কয়টি। এই জায়গাটাতে এই বিন্দুতে কয়টা স্পর্শক অঙ্কন করা যাবে, অবশ্যই একটি অঙ্কন করা যাবে। তাহলে আমাদের কি হবে, কয়টা স্পর্শক করা যাবে, একটি। তাহলে 3-এর যে 3টি অঙ্ক ছিল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা 4-এর দাগের অঙ্কগুলোকে সলভ করে নেব। দেখো 4-এর দাগে কি বলা রয়েছে, 4-এর 1 নাম্বার। 4-এর 1 নম্বরে বলা রয়েছে যে a প্রপোর্শনাল b, b প্রপোর্শনাল c এবং c প্রপোর্শনাল a হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি। আমরা লিখে নিই পরপর, a প্রপোর্শনাল b, আর এটা কি আছে b প্রপোর্শনাল c, তারপর আছে c প্রপোর্শনাল a। আমরা এখানে লিখতে পারি বা a ইকুয়ালস টু, যখন এই প্রপোর্শনাল চিহ্নটি উঠাতে যাব তখন আমাদের কি করতে হবে, একটা ভেদ ধ্রুবক ধরে নিতে হবে। তাহলে কি b k1, b ইকুয়ালস টু কি হবে c k2, আর ভেদ ধ্রুবক গুলো কি করতে হবে, আলাদা আলাদা ধরতে হবে। বা c ইকুয়ালস টু a k3। এটাকে মনে করো আমরা 1 নাম্বার ধরলাম, এটাকে মনে করো আমরা কি 2 নাম্বার ধরলাম, এটাকে কি ধরলাম আমরা হলো 3 নাম্বার ধরলাম। আর এখানে আমাদের একটা জিনিস লিখতে হবে, সেটা কি হবে, এই যে k1 k2 এবং k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটা তোমরা লিখতেই হবে, k1 k2 আর k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এবার কি করব, এবার 1 2 আর 3, 1 2 আর 3 গুণ করে পাই, গুণ করে a এর প্রথম অংশটিকে গুণ করলাম ইনটু এখানে b এর প্রথম অংশটিকে, এই রাশির প্রথম অংশটিকে গুণ করলাম ইকুয়ালস টু কি হবে, এখান থেকে করলাম b k1 ইনটু কি হবে c k2 ইনটু এদিকে কত হবে a k3। দেখো এখান থেকে একটা a এখান থেকে কাটা গেল, এখান থেকে b এখান থেকে b কাটা গেল, এখান থেকে c এখান থেকে c কাটা গেল। তাহলে এখানে কি থাকলো, এখানে থাকলো হলো কিছুই না, তার মানে 1। আর এখানে কি থাকলো k1 k2 k3, তাহলে k1 k2 আর k3 সমান সমান কত হবে 1। তাহলে কি পেলাম, আমরা পেয়ে গেলাম যে কি এই ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। আমরা লিখে নেব, কি লিখবো, এই লেখাটা আমরা একটু মুছে নিয়ে এখানে কি হবে কি লিখবো উত্তরটি সেটাই আমি তোমাদের লিখে দিচ্ছি। লিখবে অতএব, এখানে সুতরাং লিখেছি তার মানে এখানে দেবে অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। এখানে তোমাদের 4-এর যে 1 নাম্বার দাগের যে প্রশ্নটি ছিল তার উত্তরটি এখানে সলভ হয়ে গেল।
এরপরে আমরা 4 2 নম্বর দাগের প্রশ্নটিকে সলভ করে নেব। চারের 2 নম্বর দাগে একটি চিত্র দেওয়া রয়েছে। আমরা সেই চিত্রটি প্রথমে চলো এঁকে নেই এবং তারপরে চলো তোমাদের কি বলা রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। এরকম একটা ত্রিভুজ দেওয়া রয়েছে এবং তার ভিতরে একটা কি বৃত্ত দেওয়া রয়েছে। বৃত্তটা ঠিক এরকম না, মোটামুটি এরকম চিত্রটা হলো এরকম। এবং এই চিত্রটি তোমরা প্রশ্নে তোমাদের পেয়ে যাবে। এখানে নাম দেওয়া রয়েছে এ বি সি, আর এখানে যে ছেদ করেছে এই জায়গাটার নাম দেওয়া রয়েছে স্পষ্টকটা পি, এবং এখানে দেওয়া রয়েছে চলো আর। এবং চিত্রের এখানে প্রশ্নে বলা রয়েছে এই যে চিত্রটি তার মধ্যে এ বি সি যে ত্রিভুজটির মধ্যে কি দেওয়া রয়েছে পি কিউ আর, পি কিউ আর। আর কোথায়? আর কিউটা রয়েছে এই জায়গাটা, তাহলে পি কিউ আর তিনটা পেয়ে গেল। এই তিনটা কি রয়েছে? বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে, বৃত্তটি কি করেছে? স্পর্শ করেছে। তারপরে দেওয়া রয়েছে এপি সমান সমান 4। এই যে এ থেকে পি এই জায়গাটা হলো 4 সেমি। আর কি দেওয়া রয়েছে? আর দেওয়া রয়েছে বিপি হচ্ছে 6, বি থেকে পি এই জায়গাটা কত? এই জায়গাটা হচ্ছে 6 সেমি। আর দেওয়া রয়েছে এসি 12 সেমি, এ থেকে সি এখান থেকে কত? 12 সেমি। এবং দেওয়া রয়েছে বিসি, বিসি দেওয়া রয়েছে হলো এক্স, এই যে বি থেকে সি কত? এক্স। এটা এরকম করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি যাতে কি তোমরা বুঝতে পারো। বি থেকে সি এটা কত? এক্স। এবার আমাদের বলেছে যে এই যে এক্স বি থেকে সি তার ভ্যালুটা বের করতে, মানে তার মানটা কত সেটা আমরা এখন চলো বের করব। খুব সহজভাবেই তোমাদের এটা আমি করাবো। দেখো এই এ বিন্দু থেকে কি করেছে? এই বহিস্থ বিন্দু এ থেকে, বহিস্থ বিন্দু এ থেকে কি করেছে? একই বৃত্তের উপর স্পর্শ, তাই না? এই যে এই জায়গাটা থেকে কি করেছে? একই বৃত্তের উপর স্পর্শ। তার মানে কি এই যে এপি আর কি হবে? এ আর এর মান সমান। কেন সমান হবে? এই যে বহিস্থ বিন্দু এ থেকে কি করেছে? একই বৃত্তের উপর স্পর্শ। তার মানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এপি, এপি সমান সমান হলো এ আর। বহিস্থ বিন্দু এ থেকে আমরা এখানে লিখে নেব বহিস্থ বিন্দু এ থেকে একই বৃত্তের ওপর স্পর্শক। এবং কি হয়? এই স্পর্শক দুটির মানটা কত হবে? সেম হবে। তার মানে এপি সমান সমান যদি 4 হয় তাহলে এ আর সমান সমান 4 হবে। সুতরাং লিখে দেই এপি সমান সমান এ আর সমান সমান 4 সেমি। আচ্ছা, তাহলে এ আর এর ভ্যালু পেয়ে গেলাম। এবার কি আছে? এ থেকে সি হলো 12 সেমি, তাহলে সি আর কত বা আর সি কত? অতএব আর সি সমান সমান কত হবে? তা এসি মানে চলো 12 থেকে বাদ হবে, কত বাদ হবে? এই আমরা এ আর এর মান পেয়ে গেছি 4, তাহলে কত হবে? 8 সেমি। তাহলে এটা 4 সেমি আর এটা হলো 8 সেমি। আবার দেখো এই যে সি বিন্দু, সি বিন্দুতে বহিস্থ বিন্দু সি থেকে কি একই বৃত্তের উপর স্পর্শক আছে। তার মানে এটা যদি 8 হয় তাহলে কি এটাও 8 হবে। তারপরের অংশটি আমি এই সাইডে দেখাচ্ছি। কি লিখবো আমরা? আমরা লিখবো হলো
আরসি, আরসি সমান সমান কিউসি। কেন? এই একই লেখাটা লিখবে, বহিস্থ বিন্দু কি হবে এখানে সি থেকে একই বৃত্তের উপরে স্পর্শক, ইকুয়ালস টু কত হবে, আরসি সমান সমান কিউসি সমান সমান 8 সেমি। তাহলে আমরা কিউসির ভ্যালু পেয়ে গেলাম কত, 8 সেমি। লিখে দেই 8 সেমি। এটা তোমাদের বোঝানোর জন্য এখানে লেখাচ্ছি, তোমরা এখানে কিছু লেখার দরকার নেই, জাস্ট চিত্রটি করে যে লেখাটা লিখে দিচ্ছি সেই লেখাটা লিখে দিলেই হবে। আচ্ছা, এবং বি বিন্দুতে, এবং এই দেখো বি বিন্দু থেকে বহিস্থ বিন্দু বি থেকে কি আছে, একই বৃত্তের উপর এই যে স্পর্শক, ঠিক আছে। তার মানে চলো আমরা বিপির মান জানি, বিপির মান কি জানি, বিপির মান জানি হলো বিপি, বা এখানে কি দেওয়া রয়েছে পিবি, এখানে যেরকম থাকবে সেরকমই লিখবে বিপি। তাহলে বিপি সমান সমান কি হবে, হবে হলো বিকিউ, বিকিউ। আচ্ছা, বিপির মান আমরা কত জানি, 6 জানি, তাহলে বিকিউর মানও কত আসবে, 6 সেমি। সুতরাং আমার কার ভ্যালু বের করতে হবে, আমাদের বিসির ভ্যালু বের করতে হবে। তাহলে বিসি সমান সমান কি, বিসি সমান সমান হলো বিকিউ, বিকিউ প্লাস এটা কি সিকিউ বা কিউসি, সিকিউ বা কিউসি লিখলাম। দেখো বিকিউর ভ্যালু কত 6, কিউসির ভ্যালু কত 8, তাহলে 6 যোগ 8 মানে 14 সেমি। তাহলে বিসি মানে কত, বিসি মানে হলো আমার বিসির মান দেওয়া ছিল x, অতএব বিসির জায়গায় লিখলাম x, তাহলে x সমান সমান কত 14 সেমি, বা এটাকে বা লিখে এই জায়গায় দিয়ে দিব হচ্ছে হলো আমরা অতএব x সমান সমান 14 সেমি। তাহলে আমাদের x এর ভ্যালুটা বেরিয়ে গেল। এখানেই তোমাদের কি 4 এর যে 2 নাম্বার দাগের অঙ্কটি ছিল সেই অঙ্কটি সলভ হলো। আচ্ছা, আমরা 5 নাম্বার অঙ্কটিকে দেখে নিই। 5 নাম্বার অঙ্কটিতে কি রয়েছে, একটি উপপাদ্য দেওয়া রয়েছে, বলা রয়েছে বৃত্তের কোনো একটি বিন্দুতে, বৃত্তের কোনো একটি বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। আচ্ছা, এই উপপাদ্যটা হচ্ছে তোমাদের বইয়ের 208 নাম্বার পেজে, 208 নাম্বার পেজের 40 নাম্বার উপপাদ্য, ঠিক আছে। আমি তোমাদের প্রশ্ন উপপাদ্যটির মধ্যে চিত্রটা এঁকে নিলাম। কি রকম চিত্র ছিল, এখানে বলা রয়েছিল বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শক, ঠিক আছে। মনে করো একটা ও কেন্দ্রীয় বৃত্ত, যার কি পি বিন্দুতে এবি যে স্পর্শক সেটা কি পি বিন্দুতে, ঠিক আছে। এবং আর কি আছে, এই যে ওপিটা, ওপিটা হলো পি বিন্দুগামী ব্যাসার্ধ, ঠিক আছে। এটাই কি আছে প্রদত্ততে লেখা লিখতে হবে আমাদের, প্রশ্ন অনুযায়ী আমরা লিখে নেব। কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে হলো পি বিন্দুতে, পি বিন্দুতে, পি বিন্দুতে, পি বিন্দুতে কি এবি স্পর্শক, এবি স্পর্শক, এবং এবং ওপি হলো পি বিন্দুগামী ব্যাসার্ধ, এবং ওপি হলো পি বিন্দুগামী, পি বিন্দুগামী ব্যাসার্ধ। এটাই কি ছিল, প্রদত্ত দেওয়া ছিল। এবং প্রামাণ্য, প্রামাণ্য থেকে আমরা কি লিখবো, প্রামাণ্যতে আমরা লিখে নেব প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, আমাদের প্রশ্নে বলেছিল কি যে বৃত্তের কোন বিন্দুতে যে স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর পরস্পর কি হবে লম্বভাবে অবস্থিত। মানে ওপিটা লম্ব থাকবে কার উপর, এই স্পর্শকের উপর, ঠিক আছে, সেটা কি এবি এর উপর। তার মানে হচ্ছে ওপি লম্ব এবি, এটাই প্রমাণ করতে হবে। এই প্রমাণটা করার জন্য এই পি বিন্দু ছাড়া এবি স্পর্শকের উপর আমাদের অপর একটা বিন্দু নিতে হবে যে কোনো। মনে করো এই বিন্দুটাকে আমরা নিয়ে নিলাম হলো কিউ, এটাই কি করব আমরা অঙ্কনে লিখব, অঙ্কন। তাহলে কি করব, এবি স্পর্শকের উপর,
এ বি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া অপর একটি বিন্দু হলো কি কিউ। তারপর ও কিউ যুক্ত করা হলো, ও কমা কিউ যুক্ত করা হলো। আমরা ও থেকে কিউ কি করে দিলাম, যুক্ত করে দিলাম। এবার কি লিখবো, এবার লিখবো হলো প্রমাণ। এই প্রমাণে আমরা কি লিখে নেব, প্রমাণে আমরা লিখে নিব যে স্পর্শক এবি এর উপর কি করেছি, পি বিন্দু ছাড়া অপর একটি বিন্দু হলো কিউ। ঠিক আছে, এবং আর কি লিখবো, আর লিখবো যে এই যে ও কিউ আছে সেটা কি করেছে, বৃত্তটিকে এখানে যে বিন্দুটা ছেদ করেছে তার নাম দিয়ে দিই মনে করো আর। ঠিক আছে, এটা আমরা প্রমাণে লিখবো। তাহলে এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া যে কিউ বিন্দুটি রয়েছে, সেই কিউ বিন্দুটি থেকে কি পেলাম আমরা, ও কিউ যে রেখাংশটি পেলাম ও কিউ, সেটা কি করেছে, বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা লিখবো, প্রমাণে লিখবো এ বি স্পর্শকের ওপর পি বিন্দু ছাড়া অপর যে কোনো বিন্দুই বৃত্তের বাইরে অবস্থিত। আর এই ও কিউ করেছে কি, এবং ও কিউ বৃত্তটিকে কি করেছে, কোন জায়গায় ছেদ করেছে, এই জায়গায় আর বিন্দুতে ছেদ করেছে। আর বিন্দুতে ছেদ করেছে। প্রমাণের বাকি অংশটুকু আমি উপরের দিকে তোমাদের মুছে করিয়ে দিচ্ছি। দেখো তাহলে কি হলো, ওপি কি করে, ও কিউ কি করেছে, বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করেছে, তাই তো, এই জায়গাটা আর বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা কি লিখতে পারি, এই যে ও কিউ থেকে, ও কিউটা কি আছে, ও আর থেকে বড়, তাই তো। সুতরাং দিয়ে আমরা লিখতে পারি যে ও আর থেকে কে বড়, ও কিউ বড়, তাই তো। কারণ কি, এটা হলো বৃত্তে দেখেই বোঝা যাচ্ছে এটা বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, তার থেকে বড় দেখা যাচ্ছে। এবং আবার কি লিখতে পারি, ও আর সমান সমান কি ওপি, ও আর সমান সমান ওপি। কেন, কারণ হলো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এইখান থেকে কি পাবো, তাহলে ও আর থেকে যেমন কি ও কিউটা বড়, সুতরাং কি হবে, ওপি থেকেও কি হবে, ও কিউটা বড় হবে। তার এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে ও বিন্দু থেকে এবি স্পর্শকের উপর যতগুলো রেখাংশই টানি না কেন, যত সরল রেখায় আঁকি না কেন, তার মধ্যে ওপি দূরত্ব হলো ক্ষুদ্রতম। এই কথাটি, যে কথাটি বললাম সেই কথাটি আমরা চলো এখানে লিখে নেব। আমরা কি লিখে নেব, যে ও বিন্দু থেকে, এখন ও বিন্দু থেকে
এ বি স্পর্শকের উপর এ বি স্পর্শকের ওপর যত সরল রেখাংশই আঁকি না কেন তার মধ্যে ওপি এর দৈর্ঘ্যই কি ক্ষুদ্রতম আর এই ক্ষুদ্রতম অংশই হলো কি লম্ব। আর আমরা লিখে নেব কি এই ক্ষুদ্রতম দূরত্বই কি হবে লম্ব দূরত্ব। আর এই ক্ষুদ্রতম দূরত্বই বা দৈর্ঘ্যই লম্ব দূরত্ব। সুতরাং যেহেতু কি এই ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব দূরত্ব, তাই আমরা লিখতে পারি ওপি এটা হলো এবি এর উপর লম্ব। সুতরাং ওপি লম্ব কার উপর লম্ব? এই স্পর্শকের উপর এবি। এটাই কি হয়ে গেল আমাদের প্রমাণ হয়ে গেল। আর এই উপপাদ্যটা তোমরা পেয়ে যাবে 208 নাম্বার পেজে 40 নাম্বার উপপাদ্য। এখানেই তোমাদের কি হলো আজকের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছিল সেটা কমপ্লিট হলো।